হঠাৎ করে পরিবেশটা আবার ক্রমেই শীতল হতে শুরু করেছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। তাই সংকটের এই সময়টায় বাড়তি আর একটু সচেতনতা প্রয়োজন, নতুবা এই যে আবহাওয়ার তারতম্য তা আপনাকে ভোগাতে পারে। অন্তত আপনার বয়োকনিষ্ঠ এবং বয়োজ্যেষ্ঠ যে সদস্যরা পরিবারে রয়েছে তারা তো ঝুঁকিতে রয়েছেন, একই সাথে কর্মক্ষম আপনারা যারা রয়েছেন, মাঝ বয়সে যারা রয়েছেন তারাও ঝুঁকির বাইরে নয়। সংকটের এই সময়টায় বাড়তি সচেতনতার জন্য মাস্ক ব্যবহারের কথা ভোলা যাবে না। আর অবশ্যই নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানিতে দুই হাত জীবাণুমুক্ত করবার কথাটি তো একদমই অবহেলা করা যাবে না। তবুও যদি সংকটের এই সময় কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে, করোনা হেল্প ডেস্ক আপনাদের জন্য প্রতি শনি থেকে বৃহস্পতি রাত 9টায় সম্প্রচারিত হচ্ছে। সরাসরি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা। আপনাদের প্রশ্নগুলো জানাতে আপনারা সরাসরি ফোন করতে পারেন কিংবা লিখতে পারেন যমুনা টেলিভিশন অফিসের ফেসবুক পেজে, যেখানে লাইভ ফিটে যাচ্ছে তার নিচে কমেন্ট আকারে। আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি জুলহাস জুবাইর, এবং স্বাভাবিকভাবেই প্রতিদিনের ধারাবাহিকতা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস.এম. মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU, আছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়াও ডাক্তার আবু সাইদ শিমুল রয়েছেন, যিনি মূলত শিশুরোগ বিশেষজ্ঞ, কর্মরত রয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। গত এক মাসে যদিও সর্বনিম্ন, তবে আজও গত 24 ঘন্টায় 16টি পরিবার তাদের স্বজন হারিয়েছেন। নতুন করে শনাক্ত হয়েছেন আরও 813 জন। করোনায় গত এক মাসে সর্বনিম্ন 16 জনের প্রাণহানি হয়েছে আজ। নতুন রোগী শনাক্ত 813 যা জানিয়েছি, এবং শনাক্তের হার 4.90%। নিহত 16 জনের মধ্যে পুরুষ 11 আর নারী 5 জন। মহামারীতে এ পর্যন্ত দেশে প্রাণহানি 7,849 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 16,608 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,25,723 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 883 জন। মোট সুস্থ এখন 4,70,405 জন। আপনাদের প্রতি প্রতিদিন একটা অনুরোধ থাকে, আজও তার ব্যত্যয় ঘটছে না। নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করার কথা একদমই ভোলা যাবে না। এই অবস্থায় এটাই আমাদের প্রতিরোধ বা করোনা থেকে বেঁচে থাকবার অন্যতম একটি উপায়। যারা ফোন দিচ্ছেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন। অনেকেই লিখছেন, কে কোথা থেকে দেখছেন তা জেনে যেমন আনন্দিত আমরা, আপনার অবস্থানের উপস্থিতি আমাদের জানান দিচ্ছেন। একই সাথে কিন্তু আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসাগুলো আমরা জানতে চাই। এই পর্যায়ে একজন দর্শক আছেন আমাদের সাথে, ফোন করেছেন, ফোনটি আমরা নিব। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে রেজিনা, আমি মিশরি থেকে বলছি। আমার মেয়ের জন্য। জি। মেয়ের বয়স হচ্ছে 6 মাস 10 দিন। কি নাম ওর? আজকে নাম তাসনিম। তাসনিমের 6 মাস বয়স, তাই তো? 6 মাস 10 দিন। 6 মাস 10 দিন। হ্যাঁ, হচ্ছে পায়খানা করছে ওই দিনে হচ্ছে 4-5 বার করে আবার। আর পায়খানা অনেক সময় হচ্ছে আমাশার মতো হচ্ছে, আম পড়ছে আবার। ও খাচ্ছে কি? শুধু কি বুকের দুধ খায়? হ্যাঁ, বুকের দুধ। আর এই যে বাড়তি খাবার দিচ্ছি, ভাত একটু একটু করে। সারাদিনে কবার ওকে ভাত দেন? হ্যাঁ, ভাত খিচুড়িও দিয়েছিলাম। সারাদিনে কবার করে ভাত দিচ্ছেন? কই অল্প, সকালে একটুখানি দিই, ও খাইতে পারে না এখন। আচ্ছা। আর হচ্ছে দুপুরে একটু দিই আর রাতে। আচ্ছা, খিচুড়িতে কি কি দিচ্ছেন ওকে? খিচুড়িতে হচ্ছে ডাল আর হচ্ছে ডিম, ওই তেলের পুরে দিয়ে, ডিম ভেঙে ডাল দিয়ে চাল দিয়ে তেলের পুরে তেল দিয়ে ভেজে তারপরে খিচুড়িটা করি। আমরা সম্ভবত কারণটা খুঁজে পেয়েছি। ডাক্তার আবু সাইদ শিমুল, আসলে আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে অন্য অনেকে আসলে জানতে পারবে আপনার এই সমস্যা। কিন্তু প্রথম থেকে অনেকেরই হয় যে 6 মাস শেষে যখন 7 মাসে পড়ে তখন কিন্তু এই জিনিসটা হয় যে কি খাওয়াবে সেটা কিন্তু ভেবে পায় না। প্রথমে কিন্তু এত তাড়াতাড়ি আপনি খিচুড়ি দিয়ে দেওয়ার একেবারে কোনো প্রয়োজন নেই। আপনি অল্প অল্প করে খাবেন। মাত্র 6 মাস 10 দিন হলো। এই সময়টা আসলে আমরা তার অভ্যস্ততা করানোতে ব্যয় করতে চাই। প্রথমে অল্প অল্প করে ভাত দেবেন। এখনই যদি আপনি খিচুড়ি দিয়ে দেন, তার যে ছোট মানুষ তার পাকস্থলী কিন্তু এখনো পরিণত হয় না। সুতরাং আমাদের অনুরোধ থাকবে যে খিচুড়িটা আপাতত বন্ধ করে দিন। অল্প অল্প করে এখন যেটা করবেন, সামান্য একটু ভাত দিবেন, একটু আলু, একটু ডাল। এটা একদমই অল্প, এটা খিচুড়ি করানোর দরকার নেই। সেটা আপনি বুকের দুধের সাথে মিক্স করে শুধুমাত্র ভাত দিয়ে অভ্যস্ততা করতে পারেন। সেটা যেটা আস্তে আস্তে পারে আপনি আর পরে খিচুড়িটা দিবেন, যে সে যখন 7 মাসে, সে 8 মাসে পড়বে তখন পূর্ণাঙ্গ খিচুড়িটা দিবেন। আমরা এই অনুষ্ঠানে অনেকবারই বলেছি যে 250 ml এর বাটির আধা পাটি করে 2 বার খাবেন। এই মুহূর্তে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যে খিচুড়িটা দিচ্ছেন সেটা বন্ধ করে দিন, বুকের দুধটা দিন। যদি কোনো ফর্মুলা মিল্ক আসলে দিয়ে থাকেন সেটাও বন্ধ করে দিন। বুকের দুধটা দিবেন আর একটু স্যালাইন দিতে পারেন। প্রতিবার পাতলা পায়খানার পরে আপনি 10 থেকে 20 চামচ একটু স্যালাইন দিন।
আর জিঙ্ক সিরাপ এটা 1 চামচ করে প্রতিদিন একবার খাবেন। আর অনেক ক্ষেত্রে আমরা প্রোবায়োটিক দিয়ে থাকি, প্রোবায়োটিক খুব ভালো কাজ দেয়। অনেক বাজারে অনেক ধরনের প্রোবায়োটিক আছে, সেটা যদি দিনে 1টি করে আপনি 10 দিন খাবেন। এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে একটু যদি কেচি দিয়ে বা সুই দিয়ে ছিদ্র করে পানিটুকু ভেতরে তরলটুকু খাই নেবেন। এই জিনিসগুলি যদি একটু মেনে চলেন, সাথে সাথে যেটা বললেন অবশ্যই যে এখন সহজ পাচ্য খাবার দিতে হবে, খুব রিচ ফুড দেওয়া যাবে না, অল্প 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 করে খাওয়াতে চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। আফরিন সুমু আমাদের লিখছেন, সালাম জানিয়েছেন সবাইকে। তার হরমোনাল ইমব্যালেন্স আছে, প্রোল্যাকটিন বেশি থাকে, ডায়েট করলেও ওজন কমে না, পিরিয়ড অনিয়মিত, অল্পতেই দুর্বলতা আসে, অবিবাহিত তিনি, বয়স 23, ওজন 65 কেজি। কি করতে পারেন ডাক্তার শারমিন আব্বাসী? এখানে আসলে যে বিষয়টি হয়েছে ওনার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ওজনটা বয়স থেকে বেশি আছে, এটি একটি বড় সমস্যা। থাইরয়েড হরমোনটাও হয়তো ওনার কোনো কারণে ইমব্যালেন্স থাকতে পারে, ওনার যে হিস্ট্রিটা আছে সেটা শুনে আমাদের মনে হচ্ছে। এবং এখানে আরেকটি বিষয় যেটি যে মাসিক ইরেগুলার এর সাথে কিন্তু আমরা প্রতিনিয়তই বলছি ওজন অনেক বড়ভাবে সম্পর্কিত। যাদের ওজন বেশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু মাসিকটা ইরেগুলার হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাই একটা আনম্যারিড মেয়ে তার অনেকটা লম্বা পথ পাড়ি দেওয়া বাকি আছে, কারণ তাকে হচ্ছে এর পরের সময়টা তার হয়তো বিয়ে শাদীর কথা চিন্তা করবে, তারপরে রিপ্রোডাক্টিভ এইজের জায়গাটি আছে, সেই জায়গায় দীর্ঘমেয়াদী সমাধান যদি আমরা চাই তাহলে কিন্তু শুধু ওষুধ দিয়ে এই সমাধানটি হবে না। এক্ষেত্রে আসলে যেটি করতে হবে জীবন আচরণ পরিবর্তনের বিষয়টি আছে এবং তার সাথে ওষুধ। এক্ষেত্রে আমরা বলবো যে খাবার দাবারের ক্ষেত্রে একটু কার্বোহাইড্রেট রেস্ট্রিক্ট করে সবজিটা বেশি খেতে হবে, ফ্রুটস, এবং হাঁটা 1 ঘন্টার মতো প্রতিদিনই একটা হচ্ছে মুভমেন্ট হয় এমন কোনো কিছুতে ওনাকে যেতে হবে। সেটা যাওয়ার পরে বাকি যে ইনভেস্টিগেশন গুলো আছে আমরা বলি যে একটা আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন করতে, একটা সেরাম টিএসএইচ করতে, এবং যদি প্রোল্যাকটিন লেভেলটা লেটেস্ট করে আমাদেরকে জানায় দেন ফার্দার ট্রিটমেন্ট আমরা দিতে পারি। আর ইয়াং একটা মেয়ে এত এই মানে ওয়েট বেশি থাকলে এই নিয়মগুলো মানলেই কিন্তু তার ওয়েট কমবে। আর তার সাথে মেটফর্মিন জাতীয় ওষুধ ওনারা যুক্ত করতে পারেন স্বল্প সময়ের জন্য, 1.5 মাস বা 2 মাসের জন্য, সেটাও কিন্তু ইনডিরেক্টলি ওনাকে হেল্প করবে ওয়েট কমানোর জন্য। তো আমরা ওনাকে অনুরোধ করবো এই নিয়মগুলো মানুক, মেটফর্মিনটা নিতে পারে উনি, সেরাম টিএসএইচ ওটিটি করে আমাদেরকে জানাবে, প্রোল্যাকটিন লেভেলটা করবে এবং আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন, এটি হয়তো ওনাকে সমাধানের দিকে যেতে বাধ্য করবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আমরা বুঝতে পারছি আপনি যেখানে আছেন সেখানে সাকরাইনের মধ্যে এক বিশাল উৎসব চলছে, আশপাশ থেকে আমরা শব্দও পাচ্ছি, একটু ছন্দ এনে দিয়েছে যদিও আমাদের পুরো আয়োজনে। শারমিন রহমান গতদিন আমাদের প্রশ্ন করেছিলেন, আজও তিনি প্রশ্ন করেছেন তার মায়ের জন্য। গতকাল আমরা প্রশ্নটি নিতে পারিনি, দুঃখ প্রকাশ করছি এই জন্য। ডাক্তার মোস্তফা জামান তিনি লিখছেন তার মায়ের ডায়াবেটিস ধরা পড়েছে এবং কখন পড়েছে, আর এখন বারবার গলা শুকিয়ে যায় এবং চোখে জ্বালাপোড়া করে, এর জন্য করণীয় কি? মায়ের বয়স 50, ওজন 73 কেজি। সমাধান চেয়েছেন একজন দর্শকও আছেন আমাদের সাথে ফোনে, ফোনটি আমরা নিতে চাই। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম হেমায়েত, উত্তরা থেকে বলছি আমি, আমার বয়স 51। হেমায়েত সাহেব বলুন কিভাবে সহায়তা করতে পারি? আমি দীর্ঘদিন যাবতই প্রেসারের ওষুধ খাইতেছি, কিন্তু আমি এখন সুস্থ আছি। কয়েকদিন 1.5 মাস আগে আমি একটা রিপোর্ট করাইছি, আমি রিপোর্টগুলি বলি। জি, আমার সুগার নাই, এই যেমন এসক্রিয়েটিন পাইছে 1.15, আচ্ছা, ইউরিক অ্যাসিড 7.04, জি, এসজিপিটি 35, জি, লিপিড প্রোফাইল আছে এস কোলেস্টেরল 120, এইচডিএল 29, এলডিএল হলো 74, টিজি 103, আর টি কোলেস্টেরল এইচডিএল আরটিও 4.14। আচ্ছা, আর টিএইচএস করাইছিলাম, এটা আছে 0.91 থাইরয়েড হরমোন। জি জি। আপনার প্রেসারের জন্য এখন কি ওষুধ খাচ্ছিলেন আপনি? প্রেসারের ওষুধ আমি অনেকদিন যাবত খাইতেছি, এখন আমি ক্যামলোসার্ট 20/5 খাই। আবার একটু নামটা বলবেন। ক্যামলোসার্ট 20/5। আচ্ছা, আর কোন ওষুধ খাচ্ছেন? আর ছিল নাইট্রিন এসআর 2.6। নাইট্রিন এসআর। আপনার কি বুক ব্যথা আছে? না, এখন কোনো ব্যথা নাই। আমি প্রেসারের ওষুধও খাই না, 10 দিন হলো, তাতে প্রেসার আমার কন্ট্রোলে আছে। আচ্ছা, প্রেসারের ওষুধ খান না, 10 দিন হলো। আপনার এমনিতে কি হাঁটতে চলতে ভার ভার লাগে কিনা, বুকটা হাঁপিয়ে ওঠেন কিনা? না, বুকতে ওরকম কোনো ভার ভার লাগে না, কোনো সমস্যা নাই, কিন্তু শরীর একটু দুর্বল থাকে। শরীর একটু দুর্বল থাকে। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি আর কিছু জানবার থাকে। উনি বলছিলেন যে আগে প্রেসারের ওষুধ খেতেন,
ক্যামলোসার্ট খেতেন কিন্তু এখন খাচ্ছেন না, তাই তো বলছেন? 10 দিন ধরে তিনি খাচ্ছেন না। কিন্তু এখন তার রক্তের চাপ কত আছে? প্রেশার আছে 80/120। 180/120, তাই তো? জি হ্যাঁ জি। আর আপনার কোলেস্টেরল, জুবাইর আমি আপনার কথাটা যেটা ভেঙে আসছে, এলডিএল এবং এইচডিএল কত কি বলতে পারবেন? এইচডিএল ছিল 29 আর এলডিএল ছিল 74। এলডিএল 71, টিজি কত আছে? টিজি 103, ট্রাইগ্লিসারাইড 103। জি, আমি ধন্যবাদ জানাচ্ছি। তার রক্তের রিপোর্টগুলো বেশিরভাগই ভালো আছে। এই দর্শকের প্রশ্নের পরামর্শ আগে দিচ্ছি, তিনি আমাদের প্রশ্ন করেছেন। তবে তার প্রশ্নের উত্তরে যেগুলো বলেছেন, কি কি ওষুধ খাচ্ছেন, আমরা হলো কি যখন আমরা কোনো রোগীকে উচ্চ রক্তের ওষুধ দেই, তাকে মোটিভেশন করা দরকার যে তার আসলে ওষুধ দরকার আছে কিনা, এবং হলে আমরা একবার শুরু করলে কিন্তু সহজে বন্ধ করি না। তাকে দেখতে হবে আসলে তার রক্তচাপ বেশি আছে কিনা। এখন যেমন তিনি বলেছেন তিনি ক্যামলোসার্ট খেতেন, বন্ধ করার পরে তার রক্তচাপ স্বাভাবিক আছে, এটা দিয়ে কিন্তু বলার মানে উপায় নেই তার সত্যিকার রক্তের প্রেশার আছে কিনা। এখন বলেছেন 180/120, অর্থাৎ সিস্টোলিক 120, ডায়াস্টোলিক 80, এটি কিন্তু একেবারে স্বাভাবিক প্রেশার। এই অবস্থায় কিন্তু আমরা প্রেশারের ওষুধ দিই না। সুতরাং তার ওষুধ দরকার আছে কিনা এই প্রেশার দিয়ে বোঝার উপায় নেই। যদি বুঝতে চান কিছু পরীক্ষা করতে পারেন, ইকোকার্ডিওগ্রাফি করতে পারেন এবং একটু ট্রেডমিল টেস্ট করে জানাতে পারেন তার আসলে হার্টের অবস্থা কি, নাইট্রোমেন্ট খেতে হবে কিনা, প্রেশারের ওষুধ খেতে হবে কিনা। এবং তিনি বলেছেন বুকে কোনো ব্যথাও নেই। আমরা সেজন্য এখন বলছি আপাতত এই ওষুধ না খেয়ে এটি তাকে মানে ট্যাবলেট পেজ 0.5 মিলিগ্রাম, এটি আগামী 15 দিন প্রতি রাতে একটি করে খাবেন। খেয়ে তিনি প্রেশারটি আবার মাপবেন। সম্ভব হলে এই পরীক্ষাগুলো করতে পারেন যে নাইট্রোমেন্ট কেন খাবে। আমরা হার্টের যদি রোগ না পাই, যদি দেখি যে মানে আমরা বলি সাবজেক্টিভ এভিডেন্স যদি না থাকে, তাহলে আমরা কিন্তু নাইট্রোমেন্ট ওষুধটি ব্যবহার করি না। তাকে বলবো এই পরীক্ষাগুলো করবেন, সঙ্গে 0.5 এর পেজ এটি খেয়ে 2 সপ্তাহ পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার সত্যিকারের প্রেশার আছে কিনা, ওষুধ প্রয়োজন আছে কিনা, সঙ্গে গ্যাস্ট্রিক ওষুধ খাবেন। আর এর সাথে হাঁটাহাঁটি অন্যান্য যে পরামর্শগুলো সবসময় দিয়ে থাকি সেগুলো অবশ্যই খাবেন। তবে তার রক্তের পরীক্ষার যেসব মাত্রা বলেছেন সবগুলোই একেবারেই স্বাভাবিক আছে। প্রথম যে প্রশ্নটি করেছিলেন আপনি ফেসবুকের মাধ্যমে, শারমিন তার মার জন্য প্রশ্ন করেছেন। নানা কারণে আসলে মুখে আমরা বলি লালা গ্রন্থি যদি নিঃসরণ কমে যায় এবং মুখে তখন শুকিয়ে যায়। আবার অনেক সময় আমরা দেখি যে ডায়াবেটিস থেকে রক্তের শর্করা যদি বেড়েছে রক্তে, তখনও কিন্তু মুখে শুকিয়ে যায়। কিন্তু আমরা যদি ডায়াবেটিস স্বাভাবিক পাই, রক্তের চাপ, রক্তের গ্লুকোজ, তাহলে আমরা বলি অন্যান্য কিছু কারণ, যেমন অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেলে, অনেক সময় দুশ্চিন্তা থেকে ওষুধ খেলে, অথবা কোনো বিষণ্ণতার ওষুধ খাচ্ছেন সেই কারণে মুখে লালা গ্রন্থির নিঃসরণ কমে যায়। যদি তিনি কোনো অন্যান্য চা কফি বেশি খান, অর্থাৎ তামাক বা সাদা জর্দা পান এগুলো ব্যবহার করেন, তাহলে কিন্তু মুখে লালা গ্রন্থির নিঃসরণ কমে যায়, মুখ শুকিয়ে যেতে পারে। তার জন্য আমরা বলি প্রথম দিকে বারবার অল্প অল্প পানি পান করবেন। যদি কোনো দুশ্চিন্তা থাকে সেটি পরিহার করবেন। আর সঙ্গে চা কফি বা সাদা জর্দা যদি ব্যবহার করে থাকেন, পান করে থাকেন, সেগুলোকে একটু কমিয়ে দেবেন এবং একেবারে বর্জন করতে পারলে আরো ভালো। আপাতত একটি ওষুধ খেতে পারেন মুখ চোখ জ্বালাপোড়া করে, ট্যাবলেট নিউবিয়ন একটি করে 3 বেলা খাবেন। আর যদি মনে করেন যে তার গলা শুকিয়ে যায়, অস্থিরতা লাগে, ট্যাবলেট অ্যানজেনটা যখন প্রয়োজন হবে একটি বড়ি খেতে পারেন। আর সঙ্গে গ্যাস্ট্রিক ওষুধ অবশ্যই খাবেন। বেশি আপনার শাকসবজি, কাঁচা ফলমূল খাবেন, হাঁটাহাঁটি করবেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলবেন। দুশ্চিন্তা কমে গেলে কিন্তু মুখের যে সমস্যাটি হচ্ছে বারবার মুখ শুকিয়ে যাওয়া, সেটি কিন্তু একেবারেই কমে যাবে। এটি বড় কোনো রোগ নয়। আশা করছি তিনি আস্তে আস্তে একেবারে সুস্থ হয়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শকের ফোনটি আমরা নিতে চাই। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক আপনি আমাকে শুনতে পাচ্ছেন? উনি অভিমান করে সংযোগটি বিচ্ছিন্ন করেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা সংযোগটি পুনরায় স্থাপনের চেষ্টা করছি। এর মধ্যে ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার কাছে একটি প্রশ্ন আছে, আপনার প্রশ্নটি পড়ে শোনাতে চাই। ফাতেমাতুজ জোহরা লিখছেন, প্রথমেই সালাম জানিয়েছেন। তার বাচ্চার বয়স আজ 15 দিন। ফাতেমা, আপনাকে কংগ্রেচুলেশনস। ওর নাম আয়াত, মাশাআল্লাহ খুব সুন্দর নাম। সিজারিয়ান বেবিও, যখন জেগে থাকে তখন পেট মুড়মুড় করে আর ওই সময় জোরে জোরে কেঁদে ওঠে, গ্যাস বের হয়, অল্প অল্প পটি করে ঘন ঘন। আমি নরম ভাত খাই আর পাতলা ঝোলের তরকারি খাই। আমার খাবারের সাথে কি ওর পেটের সমস্যা হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা, কি করণীয়? ডাক্তার আবু সাইদ শিমুল। আপনাকে ধন্যবাদ। আপনাকে প্রথমে শুভকামনা নতুন শিশুর জন্য।
দুটো বিষয় কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। আপনি দুটো বিষয় উল্লেখ করছেন, সিজারিয়ান বেবিটা আলাদা করে উল্লেখ করেছেন। আসলে সিজারিয়ান হোক আর নর্মাল হোক, এই রোগের সাথে বা অন্য কোনো কিছুর সাথে কিন্তু সম্পর্ক নেই। একসময় আমরা বলতাম যে বাচ্চাটা সিজারিয়ান বেবি, কিন্তু এখন এত বেশি সিজার হচ্ছে, আমরা মা বাবাদের বলি যে নর্মাল বেবি হলে সেটা আলাদা করে বলবেন যে আমার বাচ্চাটা নর্মাল বেবি। সুতরাং এটা নিয়ে আসলে আপনার চারপাশে সবাইকে আপনি জিজ্ঞেস করেন, দেখবেন যে সবাই বাচ্চাগুলি সিজারি হচ্ছে। সুতরাং তাদেরকে আলাদা কিছু, তাকে যে আলাদা করে যত্ন নিতে হবে, তার অল্পতেই যে সে নাজুক, যে রোগের শোকে ভুগবে তা কিন্তু না, অন্য 8-10টা বাচ্চার মতোই কিন্তু সে বেড়ে উঠবে। সুতরাং এটা নিয়ে একদমই টেনশন করবে না। আরেকটা বিষয় কিন্তু আপনি উল্লেখ করেন যে আপনার খাওয়া দাওয়া, আপনি কিন্তু খুব অল্প তরকারি বা অল্প ঝোল খাচ্ছেন, এটা একদমই করবেন না। এই এত অল্প বয়সে আপনি যদি কম খান, আপনার যদি পুষ্টি কম হয়, বাচ্চা কিন্তু পুষ্টি কম পাবে। সুতরাং আপনাকে কিন্তু বেশি খেতে হবে। আপনাকে আমি সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই যে আপনার খাওয়া দাওয়ায় কোনো মানা নেই। হ্যাঁ, স্বাভাবিকভাবে একটা মানুষ সুস্থ থাকার জন্য যা খায়, বাইরের ফাস্ট ফুড, ভাজা পোড়া খাবেন না, আপনারা বলি যে কোক বা এই ধরনের জিনিসগুলো খাবেন না, সেগুলি একটা সুস্থ থাকার জন্য যা খায় তার চেয়ে আপনাকে আরো এক মুঠো ভাত বেশি খেতে হবে। এবং এক মুঠো ভাত বেশি খাওয়ার জন্য যে পরিমাণ সবজি দরকার, তরকারি দরকার, মাছ মাংস দরকার, সেটা খেলে আপনি 550 কিলো ক্যালোরি বেশি হবে, সেটা দরকার। অর্থাৎ আপনাকে এখন কিন্তু আরো বেশি খেতে হবে, তা না করে আপনি আরো কম খাচ্ছেন এবং অল্প ঝোল দিয়ে খাচ্ছেন, এটা স্বাদও পাচ্ছেন না। এই জিনিসটা একেবারে করবেন না। এটা যেটা বলছেন মোছামুছি করে, এটা একদমই স্বাভাবিক ব্যাপার। এই এত ছোট বাচ্চা তার অ্যাসিডিটি হচ্ছে না, আমরা যেটা গ্যাসের প্রবলেম বলি, যেটা হয় সেটা হচ্ছে বাতাস জমে যায়। প্রতিবার দুধ খাওয়ানোর পরে এই জমতে 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 যেটা হয়, রাতের বেলা এটা মোছামুছি আরো বেশি বেড়ে যায় দেখবেন। সেই জন্য যেটা করবেন, আমরা এই অনুষ্ঠানে অনেকবারই বলেছি যে প্রতিবার দুধ খাওয়ানোর পরে একটু কাঁধে নিয়ে পিঠে অল্প করে কয়েকটা চাপড় দিবেন, এটা আমরা বার্পিং বলে থাকি, ইউটিউবে দেখে নিতে। এই জিনিসটা যদি আপনি করেন প্রতিবার দুধ খাওয়ানোর পরে, দেখবেন যে এই সমস্যাটা চলে গিয়েছে। এরপরে যদি সমস্যাটা থাকে তাহলে সিমিটিকন যে কোনো ড্রপ খাওয়াতে হবে, যে ফ্লাকল, গ্যাসনিল বিভিন্ন নামে পাওয়া যায়, সেটা 7 ফোঁটা করে দিনে 3 বার 10-15 দিন খাওয়ার। আর যেটা করবেন যে আমরা বলি যে একটু গ্যাপ দিয়ে বুকের দুধ খাওয়ানো, সেটা যদি মেনটেন করেন, তারপরে যদি একটু মোস্টামুজি থেকেও যায়, আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি এটা একেবারে কোনো রোগ নয়। এটা নিয়ে একদমই ভাববেন না। আপনার বাচ্চা ওষুধ এবং নিয়ম কানুন মানলে পুরোপুরি ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ শিমুল। ডাক্তার শারমিন আব্বাসী, শাহানা আমির আপনার কাছে প্রশ্ন করেছেন, তার বয়স 37, তার মেনস্ট্রুয়াল সাইকেল অনিয়মিত, তাই ডাক্তার তাকে এলিসা পিল খেতে বলেছে, কিন্তু এটা খাওয়ার পর তার মেনস্ট্রুয়াল সাইকেল স্বাভাবিক হয়নি এবং সারা মাসই মেনস্ট্রুয়েশন হয়েছে। ম্যাডামের কাছে অনুরোধ আমার সমস্যাটার সমাধান দিবেন। মেনস্ট্রুয়েশন ইরেগুলার হয় সেটাও কিন্তু আমরা বলে ফেলেছি, কারণ কিছু আল্ট্রাসাউন্ড, কিছু হরমোনাল বিষয়গুলো থাকে যেগুলো আসলে আমাদেরকে গাইড করে কেন হচ্ছে অনিয়মিত। আর পিলের যে বিষয়টি উনি উল্লেখ করেছেন, পিল কিন্তু প্রপার ডোজে যদি কেউ না খায়, অথবা কোনো পিল যদি মিস হয়, অথবা পিলের যে ডোজটি আছে সেটি যদি ওনার জন্য পারফেক্ট না হয়, তখন কিন্তু এই ধরনের সমস্যাটি হয়। যেহেতু এই পিলটিতে ওনার প্রবলেম হয়েছে, আমরা বলবো এই পিলটি আর ওনার চলবে না। এর থেকে আরেকটু হায়ার কোনো পিল ওনাকে নিতে হবে, যেটি হয়তো ওনাকে কভার করবে। কিন্তু তার আগে আমি বলবো যে ওনার জন্য অনুরোধ যে উনি আমাদেরকে 3টা রিপোর্ট জানাবেন, কারণ আমি পিল দিলাম কিন্তু রিপোর্ট অ্যাবনর্মাল, সেরাম টিএসএইচ লেভেল দেখা গেল যে একেবারেই অ্যাবনর্মাল অবস্থায় আছে, অথবা আল্ট্রাসাউন্ডে কোনো পলিসিস্টিক ওভারি বা অন্য কোনো সমস্যা আছে। কারণ 37 বছর বয়স যেহেতু ওনার, আমাদেরকে ওই জায়গাগুলোকে একটু যাচ করতে হবে, করে তারপরে আসলে পিলটা পরিবর্তন করা যাবে। তাই ওনাকে আমি অনুরোধ করবো আমাদেরকে রিপোর্ট পাঠাতে পারেন, আপনি সেটা দেখে আমরা বলে দিব 2টা হরমোন এবং একটা আল্ট্রাসাউন্ড, অথবা আপনি কাছে কোনো গাইনোকোলজিস্টের কাছে যদি যে একটা ডিটেইলস জিনিস জেনে নেন তাহলে ভালো। প্লাস পিলটা দেওয়ার আগে ওনার ওয়েটটা আমাদের জানা দরকার, কারণ পিলের আপনারা জানেন যে কিছু ক্রাইটেরিয়া থাকে দেওয়ার, ব্লাড প্রেশার বাড়তি আছে কিনা এই জিনিসটা যেমন জানা দরকার, ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য ব্রেস্টে কোনো প্রবলেম আছে কিনা কারো সেটা জানা দরকার, বা তার নিজের আছে কিনা, তার কোনো ইরেগুলার ব্লিডিং আছে কিনা সেটা আমাদের জানা দরকার, তার হচ্ছে বাচ্চা কাচ্চা কয়জন সেটা জানা দরকার। আমাদের সবকিছু জেনে আসলে পিলটা আমরা প্রেসক্রাইব করতে চাই। তাই এটা তো আসলে আমাদের এখানে বলা সম্ভব না, আমি একটা গাইডলাইন দিলাম ওনাকে, বাকিটা আসলে রিপোর্ট পাওয়ার পর আমরা ওনাকে বলতে পারবো যে কোনটা ওনার জন্য বেস্ট হবে। প্রফেসর মোস্তফা জামান আব্দুল্লাহ আল নোমান প্রশ্ন করেছেন, প্রথমে সালাম জানিয়েছেন, কেমন আছেন আপনি জানতে চেয়েছেন। আব্দুল্লাহ আল নোমান, তার বয়স 27, ওজন 67, কক্সবাজার চকরিয়া, বর্তমানে ওমানে থাকেন তিনি। তার পলিপস হয়েছে 2 নাকে 6 মাস আগ থেকে। লাইট দিয়ে দেখলে দেখা যায় এর আগে 5 বছর তিনি এর আগে 5 বছর ধরে সর্দি, কাশি, অ্যালার্জি, শ্বাসকষ্ট এবং অ্যালাট্রল খেলে শ্বাসকষ্ট কমে, 1-2 দিন পর
আবার এলাচুল খান। মাথা ব্যথা, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, কান পাকা, কান থেকে পুঁজ বের হওয়া, চোখে ঝাপসা দেখেন তিনি। কোনো ডাক্তার দেখাননি এখনও, দেশ থেকে এনে হোমিওপ্যাথি ওষুধ তিনি খাচ্ছেন। মাথা ব্যথা একটু কমেছে, পলিপ কমেনি, সবসময় সর্দি কাশি থাকে এবং ডেলি এলাচুল খান তিনি, না খেলে শ্বাসকষ্ট বেড়ে যায়। সমাধান চেয়েছেন আপনার কাছে। সরাসরি প্রফেসর মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই। একটি প্রশ্ন ছিল। প্রফেসর মোস্তফা জামান, আপনি সম্ভবত মিউট করে রেখেছেন। শুধু ওমান থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন আব্দুল্লাহ মামুন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ মামুনকে যে আমাদের প্রতি আস্থা রাখবার জন্য সুদূর ওমান থেকে তিনি আমাদের প্রশ্ন করেছেন। আসলে নাকের পলিপ নানা কারণে হতে পারে। একটি হলো যে আমরা জানি যে বেশিরভাগ সময় অ্যাজমা বা অ্যালার্জির সাথে সম্পর্ক বেশি থাকে, কিন্তু তার কখন আপনি অপারেশন করবেন, অনেকে নাকে মাংস বাড়লেই কিন্তু যে অপারেশন করতে হবে তা না। আমরা বলি ইনফিরিয়র টার্মিনেট, অনেক সময় নাকের একটি জায়গাতে নিচের দিকে স্থিত হলে অনেকে অপারেশন করে ফেলেন, সেটি আর পলিপ কিন্তু এক নয়। পলিপ কিন্তু ভিন্ন, যদি সত্যিকার অর্থে পলিপ হয়, যদি ন্যাজাল অবস্ট্রাকশন করে অর্থাৎ শ্বাস নিতে কষ্ট হয়, তখন অপারেশন করতে হবে। কিন্তু যদি সত্যিকার অর্থে পলিপ না হয়, যদি ইনফিরিয়র টার্মিনেটে স্থিত হয়, সেটি কিন্তু অনেক সময় আমরা স্টিম ব্যবহার করি। নাকের মধ্যে আমরা বলি গরম পানির ভাব নিলে কিন্তু অনেক সময় উপকার পাওয়া যায়। আরেকটি, তিনি কিন্তু কোনো চিকিৎসক দেখাননি, বলতেন সর্দি কাশি থাকা মানে অ্যালার্জি আছে এবং একটু স্টিম ব্যবহার করে মাথা ব্যথা কমে যায়। তারপরে যদি মাথা ব্যথা হয়, ট্যাবলেট প্যারাসিটামল একটি করে 3 বেলা খেতে পারেন। আর হোমিওপ্যাথি আর এলোপ্যাথি আসলে একসাথে আমরা ব্যবহার করতে মানা করি, কারণ তাতে করে সমস্যা আরো বাড়ে। তবে মনে রাখবেন যে পলিপ কিন্তু এমন একটি বিষয় যে সত্যিকারের হলো কিনা একজন নাক কান গলা বিশেষজ্ঞ দেখাবেন। তিনি যদি মনে করেন পলিপ, তাহলে তিনি যদি বলেন যে অপারেশন করতে, তাহলে করুন। অন্যথায় কিন্তু আমরা বলি শুধুমাত্র নাকের ইনফিরিয়র টার্মিনেট যদি বেড়ে যায়, সেটি কিন্তু পলিপ নয়, সেক্ষেত্রে আমরা অপারেশন করতে মানা করি। আপাতত যদি দেখেন যে অ্যালাট্রল খান, অ্যালাট্রল খেলে সাময়িক উপকার পাবেন, এটি কোনো দীর্ঘমেয়াদী পলিপ ফুটো করাতে কোনো কাজে আসবে না। যদি দেখেন যে শ্বাসকষ্ট থাকে, একটি ইনহেলার ব্যবহার করবেন, ডেক্সিটল ইনহেলার 250 এবং 50 2 চাপ সকালে 2 চাপ রাতে নেবেন। নাকে যদি হাঁচি কাশি হয়, ফ্লুভেট ন্যাজাল স্প্রে 2 চাপ এবং 2 নাসারন্ধ্রে 2 বেলা ব্যবহার করবেন। এটি প্রয়োজন হলে যদি নাকে হাঁচি কাশি না থাকে, এটি বন্ধ করে দিতে হবে। একটি মন্টিয়ার 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, তাতে করে কিন্তু আপনার এই কিছুটা ঝুঁকি কমবে। আর অ্যালাট্রল যদি প্রয়োজন হয় আপনি ব্যবহার করতে পারেন, এটি ভয়ের কিছু নেই, এটি জীবন মৃত্যু কোনো ঝুঁকি নেই, তবে একটু কষ্ট দিবে। আমি মনে করি এই হিসেবে চলতে থাকুক, ঠান্ডা ধুলোবালি এড়িয়ে চলবেন। আর যখন সুযোগ হবে আপনি একটা নাক কান গলা ভিতরে দেখাবেন যে পলিপটির সাইজ কত, আসলে কি নাকের শ্বাস প্রশ্বাসকে বাধাগ্রস্ত করছে কিনা। যদি করে থাকে কখনো কখনো সার্জারির প্রয়োজন হয়, নতুবা আমরা যদি ইনফিরিয়র টার্মিনেট হয়ে থাকে, স্থিত হয়ে থাকে, তার জন্য কিন্তু অপারেশনের কোনো প্রয়োজন নেই। আপনার জন্য শুভকামনা রইল। আপনি অনেক দূর থেকে আমাদের প্রশ্ন করেছেন, আপনার প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একজন প্রশ্ন করেছেন, মূলত সালমা প্রশ্ন করেছেন তার কন্যার জন্য, যার নাম নাবিহা, বয়স 2 বছর। ওর বেশ ঠান্ডা লেগে আছে, নাক বন্ধ, আফরিন নেজাল ড্রপ না দিলে নাক খুলে না। একজন লোকাল ডাক্তার দেখিয়েছেন, তিনি স্টেথোস্কোপ দিয়ে চেক করেছেন, বুকে কফ জমেনি, বলেছেন একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে। এই পর্যন্ত তাকে অ্যালাট্রল এবং ফেক্সো খাওয়ানো হয়েছে। দুটো প্রশ্ন আছে, এক হচ্ছে কৃমির ওষুধ তাকে খাওয়ানো যাবে কিনা এবং একই সাথে এখন কি করতে পারেন। তিনি আরও একটি তথ্য জানিয়েছেন, তার পরিবার সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত হয়েছিল। আসলে কতদিন পূর্বে করোনা আক্রান্ত হয়েছিল এটা কি উল্লেখ করেছেন? উনি উল্লেখ করেননি। আচ্ছা, আমরা জানি যে মোটামুটি 10 থেকে 14 দিন পর্যন্ত এটার ইনকিউবেশন পিরিয়ড থাকে। সুতরাং যদি এর মধ্যে করে থাকেন তাহলে ভাবনার বিষয়, যদি এটা না হয়ে থাকে আমার মনে চিন্তা করার কারণ নেই। আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, আমরা দেখেছি ছোট শিশুদের যখন করোনা হয়, সর্দি অর্থাৎ নাক দিয়ে পানি পড়াটা একটু আনকমন। আমরা জ্বর, কাশি, গলা ব্যথা যেমন কমন, এটা আসলে ততটা কমন নাই। সুতরাং এদিক থেকে আমি বলবো যে আপনার মোটামুটি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা কিন্তু এই অনুষ্ঠানে অনেকবারই বলেছি কি কি করলে নাকের যে সমস্যা, নাক দিয়ে পানি পড়া বা বন্ধ হয়ে যাওয়া, সেটা থেকে দূরে থাকা যাবে। সেই জিনিসগুলো কিন্তু একটু মানতে হবে, যে ধুলোবালি থেকে এড়িয়ে চলা এবং মশার কয়েল, সিগারেটের ধোঁয়া, যারা তাকে লালন পালন করবে তারা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন মেনে চলে। বাসাটা যদি স্যাঁতসেঁতে হয়, সে তাতেও কিন্তু সমস্যা হয়। সেটা আমরা বলি দুপুরের দিকে যখন রোদ উঠবে তখন এক ঘন্টার জন্য যদি আপনি সব দরজা জানলা একটু খুলে দেন, একটু আলো বাতাস আসতে দেন, সেটা খুব ভালো কাজ করে। বাচ্চার খেলনাগুলি যদি আঁশযুক্ত খেলনা, বেডরুমে যদি কার্পেট থাকে, সেইগুলি একটু কিন্তু চিন্তা করবেন। আর বাচ্চাকে পাউডার, তেল এগুলি ব্যবহার না করে বলে আপনি শরীরে অলিভ অয়েল দিতে পারেন, কিন্তু মুখের এই জায়গাটাতে লোশন ব্যবহার করবেন। এই মুহূর্তে তাহলে কি করবেন? আমি বলবো যে খুব ভালো ফেক্স হচ্ছে, যাতে কাজ না হয় তাদেরকে আমরা এন্টিস্টা এই সিরাপটা দিয়ে থাকি, ANTISTA
এন্টিসটা এটা 1.5 চামচ করে আপনি 3 বার 10 থেকে 15 দিন একটু খান। সর্দি কিন্তু একটু অনেকের ক্ষেত্রে যেতে সময় লাগে। তার সাথে সাথে আপনি আফরিন নেজাল ড্রপ এটা একটু দিতে পারেন। আর যেটা করবে, যদি অনেক দিন ধরে এটা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি টোফেনটাও কিন্তু ইউজ করতে পারেন। টোফেন এই ক্ষেত্রে 1.5 চামচ করে 2 বার। এটা আপনি যেহেতু অনেকদিন ধরে এই ধরনের সমস্যা থেকে যাচ্ছে, সেটা আপনার আমি বলবো পুরো শীতকাল জুড়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি একটু খাবেন আর নিয়মগুলো যদি একটু মেনে চলেন, অর্থাৎ আপনার জন্য ওষুধ তাহলে আফরিন, এন্টিস্টা এবং হচ্ছে টোফেন, এই ওষুধ এবং নিয়মগুলো মানলে ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। একজন দর্শক আছেন, দুঃখী সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। সুজাউল করিম সুজন আমাদের লিখছেন, সালাম জানিয়েছেন সবাইকে। তার বয়স 33, তার স্ত্রীর বয়স 27, বিয়ে করেছেন 3 বছর হয়েছে। 2 বছর ধরে তারা সন্তান নেবার চেষ্টা করছেন, কিন্তু কোনো ফল পাচ্ছেন না। তিনি আরও জানাচ্ছেন তার স্ত্রীর পিরিয়ড রেগুলার হয় না, ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার কিছু টেস্ট করেছিল, তার রিপোর্ট আমাদের জানাচ্ছেন T3 1.22, T4 7.70, TSH 2.57, FSH 10.7, LH 10.7, TVS 7/03 and 10/08। প্রোল্যাক্টিন হরমোন আগে বেশি ছিল, ওষুধ খাওয়ার পর কমেছে। সিমেন্স পাম কাউন্ট 60 মিলিয়ন পার ml, অ্যাক্টিভিটি মোলাইট 30%। আরও লিখেছেন ফিবলি মোটাইল 0.5% অনলি, নন মোটাইল 65%। স্ত্রীর ওজন 43, ডাক্তার ওষুধ দিয়েছে লেট্রল, বায়োফল 5, তার জন্য ইজেল, এবং এগুলো খাওয়ার পর পিরিয়ড বন্ধ আছে। টেস্ট করেছি, নেগেটিভ এসেছে। কি করণীয় ডাক্তার শারমিন আব্বাসী? উনি আমাদেরকে যে রিপোর্ট গুলো পাঠিয়েছেন সেই রিপোর্ট গুলো অনুযায়ী কিন্তু আমাদের কাছে যেটি মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে আমরা প্রেগন্যান্সি না হওয়ার বা ইনফার্টিলিটির ওরকম কোনো সমস্যা দেখছি না। কারণ দুজনের বয়সের জায়গাটি ঠিক বলেছেন, ঠিক আছে। তারপরে যে ইনভেস্টিগেশন রিপোর্ট গুলো বলেছেন ঠিক আছে, হাজবেন্ডের রিপোর্ট গুলো জানিয়েছেন ঠিক আছে। হাজবেন্ডের দুটো রিপোর্ট এখানে মিসিং আছে, একটা হচ্ছে সেরাম টিএসএইচ লেভেল এন্ড ওজিটিটি, এই দুটো একটু আমাদেরকে করে জানাতে হবে। ওয়াইফের যে রিপোর্ট গুলো জানিয়েছেন পারতপক্ষে কিন্তু আপাত দৃষ্টিতে যেটি আমাদের কাছে মনে হচ্ছে সবগুলো রিপোর্টই কিন্তু নরমাল আছে। তাহলে কেন হচ্ছে না, এটি একটা বড় প্রশ্ন হতে পারে। এখন এখানে যেটি হয় সেটি হচ্ছে যে সবকিছু ভালো থাকলে একটা কারণ থাকতে পারে যে টিউব কোনো কারণে বন্ধ কিনা। টিউব যদি বন্ধ থাকে তাহলে কিন্তু অনেকের প্রেগন্যান্সি হয় না, সেই জায়গাটা আমাদেরকে খেয়াল করতে হবে। সেখানে ওভারি, সেখানে অন্যান্য হরমোন সবকিছু ভালো থাকে, সেটা দেখার জন্য আমরা সাধারণত বলি যে প্রাইমারি ইনভেস্টিগেশন ভালো, তারপরে চিকিৎসাগুলো যদি ফেল করে তখনই আসলে আমরা ল্যাপ্রোস্কোপিতে যাই। কারণ প্রথমে যদি একটা রোগীকে আমরা ল্যাপ্রোস্কোপি প্রেসক্রাইব করি, রোগী করতে চাবে না, এবং এখানে প্রচুর প্রশ্ন থাকবে কেন করবেন, কি করবেন, এটা না করলে অন্য কিছু করলে হয় কিনা। সেহেতু ওনাকে আমি অনুরোধ করব যে উনি যদি একটু নির্দিষ্ট নিয়মে ওভুলেশন ইনডিউসিং ওষুধ যেগুলো আছে সেগুলো খেয়ে, আমরা সাধারণত বলি যে ওষুধগুলো খাওয়ার পর প্রমাণ করতে হয় যে সত্যি ওভুলেশন হচ্ছে কিনা বা সত্যি ডিমটা তৈরি হলো কিনা। সেটার জন্য সাধারণত আমরা 12 বা 13তম দিনে একটা আল্ট্রাসাউন্ড করি এবং রোগীকে কিছু সিমটম বলে দেই, যে সিমটম গুলো থাকলে আমরা ধরে নেই যে ওভুলেশন হয়েছে। অতএব সেভাবে আসলে ওনাকে একটু মনিটর করতে হবে 3 থেকে 4 মাস। এই 3 থেকে 4 মাস মনিটর করার পরে যদি আমরা ফেল করি তাহলে পরের অপশনটি ল্যাপ্রোস্কোপি হতে পারে, টিউবটি দেখার জন্য। অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ল্যাপ্রোস্কোপি না করে অন্য কোনো অপশন আছে কিনা টিউব দেখার। হিস্টেরোসালফিগোগ্রাফি নামে একটি এক্সরে আছে, কিন্তু সেই এক্সরে করে যদি আমরা টিউব বন্ধ দেখি আমরা কিন্তু কোনো সমাধান দিতে পারি না রোগীদেরকে, শুধু রিপোর্টটা বলতে পারি। বাট ল্যাপ্রোস্কোপি এমন একটা অপারেশন যেটা করে কিন্তু আমরা টিউব বন্ধ থাকলে অনেক সময় দেখা যায় যে রিপিটেড ডাই পুশ করলে বা সেটি ওয়াশ করার চেষ্টা করলে অথবা কোনো জায়গায় পেঁচিয়ে থাকলে সেটাকে খুলে দিলে কিন্তু টিউবটা ওপেন হয়ে যায়। এবং এখনকার দিনে কিন্তু ল্যাপ্রোস্কোপির সাথে আমরা হিস্টেরোস্কোপি অপারেশন করি, যেখানে স্পেশাল একটা প্রসিডিউর করা হয়, আমরা সেটাকে বলি টিউবাল ক্যানুলেশন। সেটি করেও কিন্তু অনেক রোগীর বন্ধ টিউব থাকলে সেই টিউবটি খুলে দেওয়া গেছে এবং তারপরে প্রেগন্যান্সি হয়েছে। অতএব এই জিনিসগুলো একসাথে ল্যাপ্রোস্কোপি আর হিস্টেরোস্কোপিতে করা যায়। তাই আমরা বলবো যে ফার্টিলিটি স্পেশালিস্ট উনি দেখাতে পারেন, নির্দিষ্ট নিয়মে 3 থেকে 4 মাস ওষুধের মাধ্যমে চেষ্টা করতে পারবেন, ফেল করলে ল্যাপ্রোস্কোপি। এটাই আসলে না ট্রিটমেন্ট প্রোটোকলটা যদি হয় তাহলে আমি মনে করি যে আসলে সাকসেসের যে জায়গাটি আছে প্রেগন্যান্সি হওয়া, সেটা হয়তো খুব একটা কঠিন হবে না ওনার জন্য। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। হাবিবুর রহমান পাটোয়ারি লিখছেন, সালাম জানিয়েছেন তার গত 26 ডিসেম্বর 2020 তারিখে হার্টে একটা রিং পরানো হয়। এই মুহূর্তে আমার সাধারণ চলাফেরার কোনো নিয়মকানুন আছে কিনা জানতে চেয়েছেন। সরাসরি প্রফেসর মোস্তফা জামানের কাছে চলে যেতে চেয়ে একজন প্রশ্ন করেছেন প্রফেসর মোস্তফা জামান। প্রফেসর মোস্তফা জামান সম্ভবত আপনার মিউট আছে।
প্রফেসর মোস্তফা জামান সম্ভবত শুনতে পাচ্ছেন। আমরা একটু ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল, তা একজন প্রশ্ন করেছেন, মাহবুল আলম, তার ছেলের বয়স 3 মাস, তার বাচ্চা প্রসব করার আগে মাঝে মাঝে খুব জোরে কান্নাকাটি করে, কিন্তু সবসময় এমনটি করে না, কি কোনো সমস্যা কিনা? প্রথমে আপনাকে আশ্বস্ত করতে চাই যে এটা আসলে কোনো সমস্যাই নেই। এটা হচ্ছে প্রথম কথা। বাচ্চারা এই ধরনের মাঝে মাঝে কান্নাকাটি করেই, কারণ অনেক বাচ্চার যেটা হয় যে জন্মের পর থেকে যে প্রস্রাবের রাস্তার সম্মুখ ভাগে যে বাড়তি চামড়াটা থাকে ছেলে বাচ্চাদের, সেটা লেগে গিয়ে থাকে, এই কারণে অনেক সময় করতে পারে। আরেক সময় অনেক ক্ষেত্রে করে যে ইউরিনে যদি ইনফেকশন থাকে, অনেকে যেটা অনেকক্ষণ ধরে ডায়াপার পরে, শীতকালে এই সময় বেশি পরে, সেটা একটু খেয়াল রাখবেন। বাচ্চাদের ডায়াপার একদমই কম পরানোই ভালো। আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে গরম পানিতে সামান্য একটু লবণ দিয়ে যদি দিনে 2 থেকে 3 বার একটু পরিষ্কার করে দেন, খুবই ভালো কাজ দেবে। আর যদি দেখেন যে কনস্টিপেশন থাকে, অর্থাৎ পায়খানা যদি কষা থাকে, বারবার করে বুকের দুধ খাওয়ান। এরপরে যদি এই ধরনের সমস্যা থেকে আমরা বলে থাকি টোপিকট, TOPICORT, টোপিকট। এই ক্রিমটা একটু আপনি যে প্রস্রাবের রাস্তার সম্মুখ ভাবে একটু লাগিয়ে দিবেন। 10 মিনিট পরে যে বাড়তি চামড়াটা আছে সেটা পেছন দিকে একটু, আপনি যখন বুকের দুধটা খাবে তখন এটা করলে ভালো হয়, না হলে অন্য সময় করলে কান্নাকাটি করতে পারে। সেটা একটু পেছন দিকে সকালে, বিকালে, রাত্রে এইভাবে যদি করেন, প্রতিবার 5 থেকে 10 মিনিটের জন্য যদি করেন, 7 থেকে 10 দিনের মধ্যেই এটা আসলে ভালো হয়ে যাবে। আপনাকে আবারও আশ্বস্ত করছি, এটা কিন্তু বড় ধরনের কোনো সমস্যাই নেই। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। প্রফেসর মোস্তফা জামান, আপনি যদি এখন আমাদের শুনতে পেয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটি প্রশ্ন ছিল। আমি প্রশ্নের উত্তর বলছি। আসলে যে প্রশ্নটি করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই কিন্তু হার্টে রিং পরানোর পরে কি কি নিয়মগুলো মানতে হবে জানতে চান। অনেক সময় আমরা দেখা যায় যে ঠিক মতো পুরোপুরি বলা হয় না, বা চেম্বারে অনেক সময় কম থাকে, অনেক সময় ঠিক মতো অনেকে বুঝিয়ে দেন না। এটি কিন্তু খুব বুঝে থাকা দরকার এবং প্রত্যেক রোগীরই কিন্তু জানা দরকার। আমরা যদি হাতে রিং পরাই, আমরা কিন্তু যেদিন রিং পরাই সেদিন থেকে হাঁটিয়ে বাথরুম করতে পারেন হাসপাতালের ভিতরেই। আবার যদি পায়ে রিং পরানো হয়, সাধারণত পরের দিন থেকেই আমরা বলি আস্তে আস্তে হেঁটে আপনি বাথরুম যেতে পারেন। কিন্তু যেখানে রিংটি তার পরানো হয়েছে, তার পায়ে আগের যে অবস্থা থেকে হার্ট অ্যাটাকের কারণে রিং পরানো হচ্ছে, নাকি তার আনস্টেবল অ্যাঞ্জিনা, অর্থাৎ তার অ্যাটাক ছাড়াই তার ব্লক ছিল, সেখানে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে যেটাই হোক, মনে রাখবেন, যেহেতু আমরা কোনো অজ্ঞান করে করা হয় না, এটি মাত্র লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করা হয়। এটি ভয়ের কিছু নেই। আমরা বলি পরের দিন থেকে আস্তে আস্তে অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য। তবে এটি পুরোপুরি ক্ষতিটি পুষে আসতে 6 সপ্তাহ লাগে, কারণ হার্টের যে ধমনীতে প্রেস করে একটি লোহার স্টেন বসানো হচ্ছে, সেখানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে 6 সপ্তাহের মতো লাগে। এই সময়টাতে আমরা বলি ভারী কাজ করবেন না। যেমন যদি কারো ওয়েট লিফটিং এর কাজ থেকে সেটি করবেন না। যেমন কারো বাচ্চা থাকলে ছোট বাচ্চাকে করে নিতে মানা করি। আমরা ড্রাইভিং করে থাকলে, ভারী কোনো ড্রাইভার থাকেন, তাদেরকে ভারী গাড়ি ড্রাইভিং করতে মানা করি। কিন্তু স্বাভাবিক যে কাজগুলো, হাঁটাহাঁটি করা, একটু বাড়ির অ্যারোবিক এক্সারসাইজ করে, যেগুলো হাঁটাহাঁটি করা, একটু জগিং করা, এগুলো আস্তে আস্তে কিন্তু সাইক্লিং, এগুলো আস্তে আস্তে বাড়াতে পারেন। কিন্তু তাই বলে ভারোত্তোলন করতে মানা করি। পাশাপাশি আমরা বলি একটু শাকসবজি বেশি করে খাবেন। এবং যেটি বলছি যে রিং পরিয়েছেন, এটা ভয়ের কিছু না। এটি কিন্তু আপনি চিকিৎসা করেছেন। অনেকে এক ধরনের আছে যে মানসিকভাবে একটু বিপর্যস্ত করে, রিংটি সরে যাবে কিনা বুকে হাত দিয়ে রিক্সায় ওঠেন। এটি কিন্তু দরকার নেই। কখনো কোনোদিন কারো রিং সরে যায়নি, এই ধরনের একটা অমূলক ধারণা অনেকে থাকে। আমি সঙ্গে বলছি, এটি আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি শুধু দেখবেন যে হাঁটাহাঁটি করবেন, আস্তে আস্তে বাড়াবেন। আর একটি খাদ্য তালিকা মনে করবেন যাতে কোষ্ঠকাঠিন্য না হয়। কোষ্ঠকাঠিন্য থাকলে কিন্তু একটু বুকে ব্যথা হতে পারে। সেজন্য আরেক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 2টি ওষুধ কোনো অবস্থায় বন্ধ করবেন না। একটি হলো যে হার্টের রিং পরানোর পরে, বাইপাস সার্জারির পরে রক্ত পাতলা করার জন্য যে ওষুধ দেওয়া হয়, ইকোস্প্রিন অথবা আমরা ক্লোপিডগ্রাম অথবা টিটাগ্রামের, এই জাতীয় ওষুধটি 3 দিন বন্ধ থাকলে কিন্তু রিং বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই বন্ধ করবেন। আরেকটি ওষুধ হলো যেটি কোলেস্ট্রল কমানো ওষুধ। এই 2টি ওষুধ হলো একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ। সঙ্গে কোনো ওষুধ আমরা রাখতে পারি, নাও রাখতে পারি। ডায়াবেটিস থাকলে অবশ্যই ডায়াবেটিসকে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, যেভাবেই হোক ডায়াবেটিস যাতে। এই নিয়মগুলি মানতে পারেন, আস্তে আস্তে হাঁটাচলা বাড়াতে পারেন, নিশ্চিত থাকেন আপনি আস্তে আস্তে একজন স্বাভাবিক মানুষ যেরকম জীবনযাপন করে একই রকম আমাদের অনেক রোগী খেলাধুলা করে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, সবই করতে পারে। আপনার জন্য শুভকামনা রইল। তবে এই তথ্যগুলো আপনার জন্য যেমন দরকার, অন্যান্য যারা আছেন এই ধরনের রোগী, তাদের সবার জন্য উপকার হবে। সেই জন্য একটু বিশেষভাবে আমরা জানাবো। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ঋতুদে লিখছে, তিনি আমাদের নিয়মিত দর্শক ফলোআপের আপডেট জানাচ্ছেন, আমাদের সলিউশন চেয়েছে। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে বাচ্চার ওজন 3872 গ্রাম, তার ওয়েট 71, প্রেশার 80/60 এবং ওজিটিটি ঠিক আছে,
তার ইডিডি ছিল 26 জানুয়ারি, বাট বেবির ওয়েট এর জন্য আজই সিজার করার কথা বলছিল ডাক্তার। আমি ডিসিশন নিতে পারছি না, কি করব, 4-5 দিন কি ওয়েট করব কিনা জানতে চেয়েছেন। HB 10.7 আমাদের অপিনিয়নের জন্য ওয়েট করছে। আমার কাছে এই যাবৎকালে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইনোকোলজিক্যাল প্রশ্ন মনে হচ্ছে ডাক্তার শারমিন আব্বাসী। ধন্যবাদ জুবায়ের। আসলে যেটি হয়েছে সেটি হচ্ছে যে এই মাকে আমরা একটু আশ্বস্ত করতে চাই। এই কারণে আশ্বস্ত করতে চাই, শুধু বাচ্চার ওয়েটের জন্য যখন সিজারিয়ান সেকশনে ডেলিভারি চিন্তা করা হয়, তার মানে তো বাচ্চা ভালো আছে, আপনি ভালো আছেন, এবং চাইলে কয়েকটা দিন ওয়েটও করা যেতে পারে যদি সেটা শুধু ওয়েটের জন্য হয়। কিন্তু এক্ষেত্রে যদি ওয়েটের সাথে বাচ্চার শ্বাসকষ্ট, মুভমেন্ট কম থাকে, তাহলে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনে কোনো বিষয় আছে। আর আমি জানি না এটি আপনার ফার্স্ট প্রেগন্যান্সি কিনা, কারণ ফার্স্ট প্রেগন্যান্সি এবং ফার্স্ট প্রেগন্যান্সির পরে একটা সিজারিয়ান ডেলিভারির পরও কিন্তু 4 কেজি ওয়েটের বা 4200 যেটা হয় 4.2 কেজি ওয়েটের অনেক বাচ্চা কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে বা হচ্ছে। এখন শুধু ওয়েটের জন্য কি এটি বলা হয়েছে কিনা এটি একটু পরিষ্কার হওয়া দরকার আছে। আপনি একটু মনে হয় চিকিৎসকের সাথে কথা বলতে পারেন যে শুধু কি ওয়েট নাকি বাচ্চার আর কোনো প্রবলেম দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে বাচ্চার হার্টবিটটাতে একটু প্রবলেম অথবা মুভমেন্টে প্রবলেম, ওই সময় কিন্তু চিকিৎসকরা এটি সিদ্ধান্ত নেন। বা আগে হয়তো কারো সিজারিয়ান সেকশন থাকলে 3.8 কেজির বাচ্চা অনেকেই মনে করেন যে না ঠিক আছে এটা সিজারিয়ান সেকশন করে ডেলিভারি হোক, এরকম একটা চিন্তা থাকে। তো সেই হিসাবে আমি মনে করি যে যদি শুধু ওয়েটের জন্য হয় তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও আপনার ডেট পর্যন্ত যেতে পারবেন। আর যদি ওয়েটের সাথে অন্য কোনো কারণ থাকে, যে আপনার কোনো কারণ অথবা বাচ্চার অন্য কোনো কারণের কারণে সিজারিয়ান সেকশনের ডিসিশনটি নেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে আসলে খুব একটা সুযোগ নেই এখানে কোনো ধরনের দেরি করার, তাহলে আপনাকে চিকিৎসকের পরামর্শই যেতে হবে। আমার কাছে মনে হয় যে আপনি প্রশ্নগুলো যাকে দেখাচ্ছেন, যিনি আপনাকে ডেলিভারি ডিসিশনটা দিচ্ছি, তার সাথে যদি একটু কথা বলে নেন তাহলে কিন্তু জায়গাটি পরিষ্কার হয়ে যাবে। তবে যেহেতু শুধুই ওয়েটের প্রসঙ্গটি চিকিৎসক উল্লেখ করেছেন, আপনি বিচলিত হবেন না, আপনি ফুল ভালো ট্র্যাকেই আছেন। হিমোগ্লোবিনটা কিঞ্চিত কম আছে, একজন ডোনারকে বলে রাখবেন। টাকা পয়সা, ট্রান্সপোর্ট, আপনার অ্যাটেন্ডেন্ট কে হবে, সবকিছু যদি জোগাড় থাকে, আমি মনে করি যে একটা সেফ ডেলিভারি আপনার জন্য খুবই সহজ হবে, চিন্তা করবেন না। এবং আমরাও মিষ্টির প্রত্যাশা থাকলাম, কারণ ঋতুদে একদম প্রথম থেকে কিন্তু আমাদের সাথে ফলো আপে আছেন, আমাদের প্রথম থেকে জানাচ্ছেন বিষয়টি ডাক্তার শারমিন আব্বাসী। যদি আপনার মনে থাকে, কৃতজ্ঞতা আপনাদের তিনজনের কাছে। আপনারা এইভাবে দর্শকদের ধরে রাখতে পেরেছেন, দর্শকদের অনুপ্রাণিত করতে পেরেছেন, আস্থা অর্জন করতে পেরেছেন। তাতে করে আমাদের করোনা হেল্প ডেস্কের এই পথ চলে আমরা অনেকগুলো সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সাথে যেমন একই সাথে সম্পর্কিত হয়ে থাকলাম, একই সাথে প্রফেসর মোস্তফা জামান অনেকের হৃদযন্ত্রের সুস্থতা এবং ডাক্তার আবু সাইদ শিমুল আপনি অনেকের শিশু সন্তানদের সুস্বাস্থ্যের নিশ্চয়তা দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই সপ্তাহে আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে নিয়ে আগামী শনিবার আরও একবার ফিরে আসতে চাই, দর্শকদের এরকম অসংখ্য স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর দিতে চাই। আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।